দ্য ডিবেট অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আজ আমরা জাতীয় সংসদের যে প্রস্তাবিত উচ্চকক্ষ তার গঠন পদ্ধতি নিয়ে যে একটা মানে গভীর মতপার্থক্য তৈরি হয়েছে সেটা নিয়েই আলোচনা করব। দেখুন, বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা সরাসরি আমাদের দেশের ভবিষ্যৎ যে সংসদীয় কাঠামো তার রূপরেখা ঠিক করবে। জাতীয় ঐকমত্য কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এ নিয়ে যে আলোচনা চলছে তার ভিত্তিতেই আমাদের আজকের এই পর্যালোচনা। বিতর্কটা মূলত একটা মৌলিক প্রশ্নে এসে দাঁড়িয়েছে। সংসদের যে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের কথা আমরা শুনছি, সেটা কি নিম্নকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে গঠন হওয়া উচিত, নাকি নিম্নকক্ষের দলগুলো যে সংখ্যক আসন পেয়েছে তার ভিত্তিতে উচ্চকক্ষের সদস্যপদ বণ্টন করা হবে? আজকের আলোচনায় আমি এই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির পক্ষে আমার যুক্তি তুলে ধরব। আর আমি চেষ্টা করব আলোচনা করতে যে কেন নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচন করাই হয়তো অধিকতর বাস্তবসম্মত এবং কার্যকর একটা পথ হতে পারে। আপনারা জানেন, দীর্ঘ আলোচনার পর যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, আমার মতে সেটাই সবচেয়ে যুক্তিসঙ্গত পথ। কমিশন সুপারিশ করেছে যে ১০০ সদস্যের উচ্চকক্ষ নিম্নকক্ষের নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে গঠিত হবে। আর দেখুন, সংসদীয় ব্যবস্থা নিয়ে যারা গবেষণা করেন, যেমন ধরুন অধ্যাপক নিজামুদ্দিন আহমদ, তাদের মতো বিশেষজ্ঞরা মনে করেন যে এই পদ্ধতিটা একটা কার্যকর, স্বতন্ত্র এবং সত্যিকারের প্রতিনিধিত্বমূলক উচ্চকক্ষ গঠনে সবচেয়ে বেশি সাহায্য করবে। পিআর পদ্ধতির মূল শক্তিটা হলো এটা উচ্চকক্ষকে নিম্নকক্ষের একটা কার্বন কপিতে পরিণত হওয়া থেকে বাঁচায়। যখন ভোটের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, তখন দেখুন বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি ছোট দলগুলো, তাদের যে জনসমর্থন সেটার ভিত্তিতে উচ্চকক্ষে আসন লাভ করতে পারে। এটা শুধু যে ন্যায্য তাই না, বরং আইন প্রণয়ন প্রক্রিয়ায় বিভিন্ন দৃষ্টিভঙ্গির একটা সমাবেশ ঘটায়, যা একটা সুস্থ আর প্রাণবন্ত গণতন্ত্রের জন্য অপরিহার্য। এর উল্টো দিকে যদি নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হয়, তবে তা তো আসলে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ দলের যে ক্ষমতা তারই একটা সম্প্রসারণ হবে। এতে উচ্চকক্ষ তার যে স্বতন্ত্র ভূমিকা পর্যালোচনা করা, ভারসাম্য রক্ষা করা, বিভিন্ন স্বার্থের প্রতিনিধিত্ব করা, সেই ক্ষমতাটাই হারিয়ে ফেলবে। বিএনপি যে পদ্ধতির প্রস্তাব করেছে, অধ্যাপক নিজামুদ্দিনের ভাষায় যদি বলি, তা কেবল অযৌক্তিকই না, এটা রাষ্ট্রের অর্থের অপচয়ও বটে। কারণ এমন একটা কক্ষ নিম্নকক্ষের কাজের পুনরাবৃত্তি ছাড়া আর কি বা করবে, তাই না? আর একটা জিনিস দেখুন, অন্তর্বর্তী সরকারও কিন্তু বিএনপিকে এই পিআর পদ্ধতি মেনে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল। এটা তো এই পদ্ধতির যৌক্তিকতা এবং বৃহত্তর গ্রহণযোগ্যতার দিকেই ইঙ্গিত করে। আমি আপনার যুক্তিগুলো মন দিয়েই শুনেছি, কিন্তু আমি বিষয়টাকে একটু অন্য দিক থেকে দেখতে চাইছি। এটা ঠিক যে জাতীয় ঐকমত্য কমিশনে পিআর পদ্ধতির পক্ষে একটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এটাও তো সত্যি যে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তাদের সঙ্গে এনডিএম, তারা কিন্তু এই সিদ্ধান্তের সাথে একমত হতে পারেনি। তারা তো আনুষ্ঠানিকভাবে তাদের ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট যাকে বলে, সেটা দাখিল করেছে। তার তারা লিখিতভাবে তাদের আপত্তির কারণগুলো জানিয়েছে। এই যে একটা গুরুত্বপূর্ণ ভিন্ন মত, এটাকে তো আমরা পুরোপুরি উপেক্ষা করতে পারি না। তাদের প্রস্তাবটা হলো নিম্নকক্ষে একটা দল যে সংখ্যক আসন জিতবে সেই আসনের অনুপাতেই উচ্চকক্ষে তাদের সদস্যপদ দেওয়া হোক। এই পদ্ধতির পেছনেও আমার মনে হয় যথেষ্ট শক্তিশালী যুক্তি আছে। হ্যাঁ, একটা সাধারণ সমালোচনা শোনা যায় যে এই পদ্ধতিতে উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা প্রতিচ্ছবি বা ছায়া হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এর একটা সম্ভাব্য ইতিবাচক দিকও তো থাকতে পারে। এটা সরাসরি জনগণের দেওয়া যে নির্বাচনী ম্যান্ডেট এবং তার ফলে যে ক্ষমতার কাঠামোটা তৈরি হয়েছে সেটাকে প্রতিফলিত করবে। উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের ক্ষমতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তাহলে আইন প্রণয়ন এবং সরকারের কাজের উপর নজরদারির ক্ষেত্রে হয়তো আরও বেশি কার্যকর এবং স্থিতিশীল একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি হতে পারে। অন্যদিকে এই যে প্রস্তাবিত পিআর পদ্ধতি, এটা আমাদের রাজনৈতিক বাস্তবতায় ঠিক কতটা কার্যকর হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে। এর বাস্তবায়ন কতটা মসৃণ হবে, বা এটা কি নতুন কোনো জটিলতা তৈরি করবে? অন্তর্বর্তী সরকারের অনুরোধ সত্ত্বেও বিএনপি যে পিআর পদ্ধতি গ্রহণ করেনি,
তা তো এটাই প্রমাণ করে যে তাদের আপত্তির পেছনে গভীর ভাবনা এবং রাজনৈতিক তাৎপর্য রয়েছে। বিষয়টাকে শুধু অযৌক্তিক বলে খারিজ করে দেওয়াটা আমার মনে হয় কিছুটা সরলীকরণ হয়ে যাচ্ছে। আমাদের দুটো পদ্ধতিরই সুবিধা অসুবিধা নির্মোহভাবে বিশ্লেষণ করা দরকার। আপনি রাজনৈতিক বাস্তবতার কথা বলছেন, ঠিক আছে, কিন্তু উচ্চকক্ষ প্রতিষ্ঠার মূল দর্শনটা কি বলুন তো? এর উদ্দেশ্য তো শুধু আরেকটা আইন পাশের কক্ষ তৈরি করা নয়। উদ্দেশ্য হল নিম্নকক্ষের যে সংখ্যাগরিষ্ঠতার শাসন, সেটা যেন একটা নিরঙ্কুশ স্বৈরতন্ত্রে পরিণত না হয় তা নিশ্চিত করা। উদ্দেশ্য হল তাড়াহুড়ো করে বা অনেক সময় আবেগের বশে তৈরি হওয়া আইনকে দ্বিতীয়বার পর্যালোচনার সুযোগ দেওয়া। আর আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সমাজে যে বিভিন্ন স্বার্থ, গোষ্ঠী এবং মতাদর্শ আছে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, যা হয়তো নিম্নকক্ষের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির নির্বাচনী লড়াইয়ে প্রায় হারিয়ে যায়। পিআর পদ্ধতি ঠিক এই কাজগুলো করার জন্যই কিন্তু আদর্শ। যখন ভোটের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব হয়, তখন শুধু বড় দলগুলোই নয়, ছোট দলগুলো, এমনকি ধরুন যেসব দলের ভোট সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু নির্দিষ্ট কোনো আসনে জেতার মতো যথেষ্ট নয়, তারা উচ্চকক্ষে তাদের সমর্থকদের কণ্ঠস্বর পৌঁছে দিতে পারে। একটা উদাহরণ দিই, ধরুন একটা দল সারা দেশে 5% ভোট পেল, কিন্তু একটা আসনও জিতল না। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে তাদের অন্তত 5টা আসন পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আসনভিত্তিক পদ্ধতিতে তাদের প্রতিনিধিত্ব কি হবে? 0। এটা কি গণতন্ত্রের মূল চেতনার সঙ্গে যায়, যেখানে প্রতিটি ভোটের মূল্য থাকার কথা? আসনভিত্তিক পদ্ধতি তো এই বৈচিত্র্যকে একরকম গলা টিপে ধরবে এবং উচ্চকক্ষকে কেবল নিম্নকক্ষের ক্ষমতারই প্রতিধ্বনি বানিয়ে ফেলবে। অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ যখন এটিকে অনর্থক বলেন, তখন তিনি কিন্তু এই অকার্যকারিতার দিকেই ইঙ্গিত করেন। একটা সত্যিকারের স্বতন্ত্র ও কার্যকর উচ্চকক্ষের জন্য পিআর ছাড়া আর বিকল্প কি আছে বলুন? আপনার যুক্তিটা খুবই আকর্ষণীয়। মানছি যে পিআর পদ্ধতি বৈচিত্র্য আনবে এবং ছোট দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। এই যে তাত্ত্বিক বৈচিত্র্য, এটা বাস্তবে কতটা কার্যকর ভিন্নতা তৈরি করতে পারবে? দিন শেষে উচ্চকক্ষের সদস্যরাও তো রাজনৈতিক দলেরই প্রতিনিধি হবেন, তাই না? তারা তাদের নিজ নিজ দলের যে নীতি, দলের যে হুইপ, তার প্রতি তো অনুগত থাকবেন। পিআর পদ্ধতিতে নির্বাচিত হলেই কি তারা ম্যাজিকের মতো নিম্নকক্ষের দলীয় প্রভাব থেকে মুক্ত হয়ে একেবারে স্বাধীনভাবে কাজ করতে পারবেন? আমার মনে হয় এই ধারণাটা একটু বেশি আশাবাদী হয়ে যায়। বরং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং নেতৃত্বের প্রভাব তো পিআর পদ্ধতি সদস্যদের উপর আরও বেশি থাকতে পারে, কারণ তারা তো সরাসরি কোনো নির্বাচনী এলাকার ভোটারের কাছে দায়বদ্ধ নন। তারা মূলত দলের লিস্টে থাকার জন্যই নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নিম্নকক্ষের আসনভিত্তিক পদ্ধতি হয়তো কম বৈচিত্র্যময় হবে, ঠিক, কিন্তু এটা একটা অত্যন্ত স্পষ্ট ক্ষমতার কাঠামো তৈরি করে। যেহেতু নিম্নকক্ষ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়, সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গঠিত উচ্চকক্ষ দেশের ক্ষমতার যে বাস্তবতা, তার সঙ্গে অনেক বেশি সঙ্গতিপূর্ণ হবে। সরকারের নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে এই দুটো কক্ষের মধ্যে যদি একটা মৌলিক সঙ্গতি থাকে, তবে তা হয়তো শাসন ব্যবস্থায় একটা স্থিতিশীলতা আনতে পারে। দুটো কক্ষ যদি দুটো ভিন্ন রাজনৈতিক বাস্তবতার প্রতিনিধিত্ব করে এবং ধরুন ক্রমাগত সংঘাতে লিপ্ত থাকে, তাহলে আইন প্রণয়ন প্রক্রিয়া কি স্থবির হয়ে পড়বে না? তাই নিম্নকক্ষের প্রতিচ্ছবি হওয়া সবসময় খারাপ নাও হতে পারে, যদি এর মাধ্যমে নির্বাচনী ম্যান্ডেটের একটা সুস্পষ্ট প্রতিফলন ঘটে এবং ক্ষমতার একটা কার্যকর ভারসাম্য তৈরি হয়। আপনি স্থিতিশীলতার কথা বলছেন, কিন্তু আমার মনে হয় গণতন্ত্রের স্থিতিশীলতার চেয়েও গুরুত্বপূর্ণ হল প্রতিনিধিত্ব এবং জবাবদিহিতা। পিআর পদ্ধতি মোট প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করে, যা গণতন্ত্রের মৌলিক নীতির সাথে একেবারে সরাসরি সামঞ্জস্যপূর্ণ। প্রতিটি নাগরিকের ভোট এখানে গুরুত্ব পায়। আমি আগেই উদাহরণ দিয়েছি, 5% ভোট পাওয়া দলও প্রতিনিধিত্ব পায়। এটা কি সুষ্ঠু রিপ্রেজেন্টেশন নয়? আসনভিত্তিক পদ্ধতিতে তো এমনও হতে পারে যে একটা দল ধরুন 30% ভোট পেল, কিন্তু আসন পেল মাত্র 10%। আবার অন্য দল 40% ভোট পেয়েই হয়তো 60% আসন জিতে নিল। এখন যদি উচ্চ কক্ষ এই আসন সংখ্যার ভিত্তিতে গঠিত হয়, তাহলে দেশের 30% ভোটারের মতামত উচ্চ কক্ষেও আনুপাতিক হারের চেয়ে অনেক কম প্রতিফলিত হবে। এটা কি গণতান্ত্রিক হলো?
ছোট বা প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ দেখার জন্য বা দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ নিয়ে ভাবার জন্য উচ্চকক্ষের যে ভূমিকা পালন করার কথা তা কি এই আসনভিত্তিক পদ্ধতিতে আদৌ সম্ভব? পিআর পদ্ধতিতে নির্বাচিত সদস্যরা হয়তো কোনো নির্দিষ্ট এলাকার নন, এটা ঠিক, কিন্তু তারা পুরো দেশের ভোটারদের একটা অংশের প্রতিনিধিত্ব করেন। তাদের দায়বদ্ধতা থাকে তাদের দলের ঘোষিত নীতির প্রতি এবং বৃহত্তর অর্থে দেশের সব নাগরিকের প্রতি। এটি আইন প্রণয়ন প্রক্রিয়া একটা ভিন্ন মাত্রা যোগ করে বলেই আমার বিশ্বাস। আমি দুঃখিত, কিন্তু আপনার এই যুক্তির সাথে আমি ঠিক পুরোপুরি একমত হতে পারছি না। আপনি প্রতিনিধিত্বের একটা আদর্শ দিকের উপর জোর দিচ্ছেন, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আইন প্রণয়নকারী সংস্থার যে কার্যকারিতা সেই দিকটাও তো আমাদের দেখতে হবে। আসনভিত্তিক পদ্ধতি নির্বাচনের চূড়ান্ত ফলাফলকে কারা দেশ পরিচালনার মাইন্ডেট পেয়েছে সেই বাস্তবতাকে সরাসরি প্রতিফলিত করে। আইন তৈরি এবং তা প্রয়োগ করার ক্ষমতা যাদের হাতে থাকে, নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা যাদের, উচ্চকক্ষে তাদের শক্তির একটা যৌক্তিক প্রতিফলন থাকাটা কি শাসন কার্য পরিচালনার জন্য জরুরি নয়? যদি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্যটা এমন হয় যে তারা কেবল একে অপরের কাজে বাধা সৃষ্টি করতে থাকে, তাহলে সরকারের পক্ষে কাজ করাই তো কঠিন হয়ে পড়বে। আর পিআর পদ্ধতির আরেকটা সম্ভাব্য দুর্বলতার কথা ভাবুন, যেটা আমি আগেও একটু ইঙ্গিত করেছি: নির্বাচিত প্রতিনিধি এবং সাধারণ ভোটারের মধ্যেকার সংযোগের অভাব। আসনভিত্তিক নির্বাচনে একজন এমপি তার এলাকার মানুষের কাছে সরাসরি যান, তাদের কথা শোনেন, তাদের কাছে দায়বদ্ধ থাকেন। তিনি জানেন পরের নির্বাচনে জিততে হলে এলাকার মানুষের জন্য কাজ করতে হবে। পিআর লিস্ট থেকে আসা সদস্যদের ক্ষেত্রে এই সরাসরি দায়বদ্ধতার জায়গাটা কি ততটা শক্তিশালী থাকে? তারা তো মূলত দলের নেতৃত্বের কাছে দায়বদ্ধ থাকেন, তাই না? এতে কি জনপ্রতিনিধিত্বের ধারণাটি কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ে না? ভোটাররা ঠিক কাকে ভোট দিচ্ছেন সেই পরিচয়টা কি একটু অস্পষ্ট হয়ে যায় না এখানে? আপনার এই দায়বদ্ধতার প্রশ্নটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এর সমাধানও কিন্তু পিআর পদ্ধতির বিভিন্ন মডেলে খোঁজা যায়, যেমন ধরুন ওপেন লিস্ট সিস্টেম। তবে মূল প্রসঙ্গে ফিরি। অধ্যাপক নিজামুদ্দিন আহমদ কিন্তু শুধু কার্যকারিতা বা প্রতিনিধিত্ব নিয়েই বলেননি, তিনি এর যৌক্তিকতা এবং বিশেষ করে ব্যয়ের প্রশ্নটাও তুলেছেন। তিনি আসনভিত্তিক পদ্ধতিকে কেন অযৌক্তিক এবং অর্থের অপচয় বলেছেন কারণটা তো সহজ। যদি একটা উচ্চকক্ষ হুবহু নিম্নকক্ষের মতো করেই গঠিত হয় এবং একই ধরনের সিদ্ধান্ত নেয়, তাহলে এর জন্য আলাদা করে শত শত কোটি টাকা ব্যয় করার মানে কি? এই টাকা তো জনগণের করের টাকা। পিআর পদ্ধতি যেহেতু একটা স্বতন্ত্র ভূমিকা পালনের সম্ভাবনা তৈরি করে, ধরুন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনের পর্যালোচনা, বিশেষজ্ঞ মতামতকে অন্তর্ভুক্ত করা, দীর্ঘমেয়াদী নীতি নিয়ে কাজ করা, তাই এর পেছনে ব্যয় করাটা অর্থবহ হতে পারে। এটি নিম্নকক্ষের কাজের অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি রোধ করে এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় একটা গুণগত মান যুক্ত করার সুযোগ তৈরি করে। যেখানে দেশের সম্পদ সীমিত, সেখানে এমন একটা ব্যয়বহুল কাঠামো তৈরির আগে তার কার্যকারিতা এবং যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলাটা কি খুবই স্বাভাবিক নয়? অধ্যাপক নিজামুদ্দিন একজন অত্যন্ত শ্রদ্ধেয় বিশেষজ্ঞ এবং তার পর্যবেক্ষণ অবশ্যই গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো একটা সাংবিধানিক ব্যবস্থা আসলেই অর্থের অপচয় হবে কিনা বা অন্যটা ১০০ ভাগ অর্থবহ হবে কিনা, এই ধরনের ভবিষ্যৎবাণী ঠিক কতটা নিশ্চিতভাবে করা যায় তা নিয়ে আমার একটু সংশয় আছে। আসনভিত্তিক পদ্ধতি যদি ধরুন সরকারের কাজে স্থিতিশীলতা আনে বা আইন প্রণয়ন প্রক্রিয়াকে দ্রুত করে, তাহলে সেই সুবিধা কি খরচের তুলনায় বেশি মূল্যবান হতে পারে না? আবার পিআর পদ্ধতির নিজস্ব কোনো জটিলতা বা অপ্রত্যাশিত খরচ থাকবে না, এমনটাও তো নিশ্চিত করে বলা যায় না। যেমন একটা ঝুঁকি থাকে যে পিআর পদ্ধতির তালিকা তৈরিতে দলের শীর্ষ নেতৃত্বের একটা একক আধিপত্য তৈরি হতে পারে, যা হয়তো দলের অভ্যন্তরীণ গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করবে। এটা কি একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কম খরচের? তাছাড়া জাতীয় ঐকমত্য কমিশনে ঠিক কোন ধরনের পিআর মডেল প্রস্তাব করা হয়েছে, সেটা কি ক্লোজ লিস্ট, ওপেন লিস্ট নাকি অন্য কোনো মিশ্র মডেল? প্রতিটি মডেলের কার্যকারিতা, সুবিধা, অসুবিধা এবং সম্ভাব্য খরচ তো ভিন্ন ভিন্ন হবে। সেই বিস্তারিত আলোচনা ছাড়া কেবল পিআর ভালো বা আসনভিত্তিক খারাপ বলে দেওয়াটা হয়তো যথেষ্ট নয়। আমার মনে হয় কোনো পদ্ধতি সম্ভবত নিখুঁত নয় এবং কোনোটিকেই একেবারে অযৌক্তিক বা নিখুঁত বলে দেগে দেওয়াটা বাস্তবসম্মত নয়। উভয় পদ্ধতিরই সম্ভাব্য সুবিধা এবং গুরুতর অসুবিধা থাকতে পারে।
আমাদের দেখতে হবে কোন পদ্ধতির অসুবিধাগুলো আমাদের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বেশি ক্ষতিকর হতে পারে। রাজনৈতিক প্রেক্ষাপটের কথাই যদি বলেন তাহলে জাতীয় ঐক্যমত্য কমিশনের দিকেই তাকান না কেন? সেখানে বিএনপি এবং এনডিএম বাদে উপস্থিত প্রায় সকল রাজনৈতিক দল কিন্তু এই পিআর পদ্ধতির পক্ষে তাদের সমর্থন জানিয়েছে। দেশের প্রধান প্রধান দলগুলোর মধ্যে একটা ব্যাপক বেশ বড়সড় রাজনৈতিক ঐক্যমত্য এর পক্ষে তৈরি হয়েছে। শুধু তাই নয়, দেশের ক্রান্তিকালে গঠিত অন্তর্বর্তী সরকারও তো এই পদ্ধতিকেই যৌক্তিক মনে করে বিএনপিকে এটা মেনে নেওয়ার জন্য অনুরোধ করেছিল। এই যে ব্যাপক সমর্থন, এটা কি পিআর পদ্ধতির রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং বাস্তব ভিত্তিক হওয়ার দিকে ইঙ্গিত করে না? একটা গণতান্ত্রিক দেশে কোনো সাংবিধানিক পরিবর্তন আনার ক্ষেত্রে এই ধরনের বৃহত্তর ঐক্যমত্যের কি কোনো মূল্য নেই? যেখানে বেশিরভাগ দল একমত, সেখানে মাত্র দুটি দলের ভিন্ন মতের জন্য কি পুরো প্রক্রিয়াটি আটকে থাকা উচিত? বৃহত্তর ঐক্যমত্যর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, অবশ্যই। কিন্তু গণতন্ত্রে ভিন্নমতেরও একটা বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষ করে যখন সেই ভিন্নমত আসে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের কাছ থেকে। বিএনপি এবং এনডিএম তো কেবল ভিন্নমত পোষণ করেই থেমে থাকেনি, তারা আনুষ্ঠানিকভাবে নোট অব ডিসেন্ট দিয়েছে। এর অর্থ হল তাদের আপত্তিগুলো সুনির্দিষ্ট এবং তারা চায় এগুলো রেকর্ড থাকুক। এই গুরুতর আপত্তিকে যদি পুরোপুরি উপেক্ষা করে শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেই সাংবিধানিক ব্যবস্থা কতটা টেকসই হবে বা সর্বজনীনভাবে বৈধ বলে গৃহীত হবে? এটা কি ভবিষ্যতে নতুন করে রাজনৈতিক বিভাজন এবং অস্থিরতার জন্ম দেবে না? উচ্চকক্ষের মতো একটা স্থায়ী এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক কাঠামো তৈরির ক্ষেত্রে আমার মনে হয় তাড়াহুড়ো করে বা সংখ্যাগরিষ্ঠের জোরে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে যতটা সম্ভব ব্যাপক ভিত্তিক ঐক্যমত্য প্রতিষ্ঠা করা অনেক বেশি জরুরি। হয়তো বিএনপি বা এনডিএমের আপত্তির কিছু জায়গাও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, অথবা তাদের উদ্বেগের আলোকে পিআর মডেলে কিছু পরিবর্তন আনা যায়। এই মতানৈক্যে গুরুত্ব দিয়ে আরও আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছানো উচিত। কেবল সংখ্যাগরিষ্ঠতার জোরে একটি পক্ষের মতকে বিজয়ী ঘোষণা করা ঠিক হবে না। নয়তো এই বিতর্ক হয়তো এখানেই শেষ হবে না, বরং নতুন রূপে আবার ফিরে আসবে বলেই আমার আশঙ্কা। আচ্ছা, আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে আমি আমার মূল বক্তব্যে আবার ফিরে যেতে চাই। আমি দৃঢ়ভাবেই বিশ্বাস করি প্রস্তাবিত জাতীয় সংসদের উচ্চকক্ষের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি সবচেয়ে উপযুক্ত এবং দূরদর্শী ব্যবস্থা। এর পেছনে রয়েছে বিশেষজ্ঞদের সমর্থন, একটা স্বতন্ত্র ও কার্যকর উচ্চকক্ষ গঠনের অপরিহার্যতা এবং দেশের সকল ভোটারের মতামতের যতদূর সম্ভব যথার্থ প্রতিফলন নিশ্চিত করার যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেটাও। এই পদ্ধতি উচ্চকক্ষকে নিম্নকক্ষের অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি হওয়া থেকে রক্ষা করবে এবং আমাদের সংসদীয় কার্যক্রমে প্রয়োজনীয় বৈচিত্র্য ও গভীরতা আনবে। এবং আমি আমার অবস্থান পুনর্ব্যক্ত করতে চাই যে পিআর পদ্ধতি নিয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠেছে, এর বাস্তব কার্যকারিতা কি হবে, নির্বাচিত সদস্যদের প্রকৃত দায়বদ্ধতা কার কাছে থাকবে এবং দেশের প্রধান বিরোধী দলের আনুষ্ঠানিক ভিন্নমত, সেগুলোকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়। নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে গঠনের পদ্ধতি হয়তো আদর্শিক দিক থেকে নিখুঁত নয়, আমি মানছি, কিন্তু এটা সরাসরি নির্বাচনী ম্যান্ডেট এবং দেশের ক্ষমতার কাঠামোকে প্রতিফলিত করে একটা কার্যকর ও স্থিতিশীল নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করতে পারে। বিএনপি ও এনডিএমের মতো গুরুত্বপূর্ণ দলের আপত্তিকে উপেক্ষা করে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠের মদের ভিত্তিতে এমন একটা মৌলিক সাংবিধানিক পরিবর্তন আনা হলে তা দীর্ঘমেয়াদে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হয়তো মঙ্গলজনক নাও হতে পারে। বৃহত্তর রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ ঝুঁকিপূর্ণ বলে মনে করি। এটা খুবই স্পষ্ট যে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের সর্বোত্তম পদ্ধতি কোনটি তা নিয়ে আমাদের মধ্যে একটা মৌলিক মতপার্থক্য রয়ে গেছে। উভয় পদ্ধতির পক্ষেই শক্তিশালী যুক্তি যেমন রয়েছে, তেমনি রয়েছে সম্ভাব্য দুর্বলতা ও ঝুঁকির দিকও। নিঃসন্দেহে আজকের আলোচনা এটাই স্পষ্ট করে তুলেছে যে বিষয়টা অত্যন্ত জটিল এবং এর বহু স্তর রয়েছে, যা নীতি নির্ধারকদের সত্যিই খুব গভীরভাবে বিবেচনা করতে হবে। এখানে কোনো সহজ উত্তর নেই। আমরা আশা করি আমাদের এই আলোচনা শ্রোতাদের বিষয়টির বিভিন্ন দিক নিয়ে ভাবতে এবং হয়তো নিজস্ব একটা অবস্থান তৈরি করতে সাহায্য করেছে। আমরা অবশ্যই কোনো একটি পক্ষকে বিজয়ী ঘোষণা করছি না, অথবা কোনো একটি নির্দিষ্ট পদ্ধতিকেই একমাত্র সঠিক পথ বলছি না, বরং এই ধরনের বিশ্লেষণধর্মী আলোচনা ও মতবিনিময় বিষয়টিকে আরও পরিষ্কারভাবে বুঝতে এবং এর ভেতরের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে চিহ্নিত করতে সাহায্য করে।
যে উৎসগুলোর ভিত্তিতে আমরা আলোচনা করলাম সেগুলোতে আরও অনেক বিস্তারিত তথ্য ও বিশ্লেষণ রয়েছে। আগ্রহী শ্রোতা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।